তাই না? হুম। আচ্ছা। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন কথা? কে একজন কথা বলেন? ওকে, জি, শোনা যাচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। সালামু আলাইকুম। বসেন। সুন্দরবন কলেজের ভালো পক্ষ আছি। থেকে সকলকে ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে কি? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো গতকালকে আমি আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দুইটা নোট দিয়েছি। একটা নোটের মধ্যে আছে একটা মডেল কোশ্চেন, যেটা এখন ওপেন আছে আমার সামনে। আর একটাই আছে। কি সমস্যা হচ্ছে কোনো? না, অর্ধেক করে তো দিতে পারছে না, এটা আপনার উল্টা দিতে বুঝতে হবে। পারছি। তো মডেল কোশ্চেন দিয়েছি একটা গতকালকে, আর একটা আমি দিয়েছি পরপর দুইটা ফোর্থ ক্লাসের এই নেমের উপরে আছে এটা। সেটা হচ্ছে 1 নাম্বার মডেল কোশ্চেনের গ্রুপ বি এর 4 এবং 5 নাম্বার প্রশ্নের উত্তর। পেয়েছেন নাকি? আপনারা পেয়েছেন? গতকালকে আমি দিয়েছি, এটা পেয়েছেন দুইটা? তো অনুরূপ প্রশ্ন হবে গ্রুপ বি এবং গ্রুপ বি এর 4 এবং 5 নাম্বার প্রশ্ন, মডেল কোশ্চেন অন যেটা আগে করাইছিলাম ওইটার উপরে। ক্লিয়ার হয়েছে কিনা আমার কথা? আজকে আমরা এখানে একটা দেখছি মডেল 2, মানে 2 নাম্বার মডেল কোশ্চেন বলতে ফাইনাল যে পরীক্ষা হয়েছে এই ফাইন আর্টসে, এই ফাইনাল পরীক্ষার কোশ্চেন কিন্তু এটা বিভিন্ন সালে। তো আমরা আগে একটা কোশ্চেন দিয়েছি, আজকে আরেকটা কোশ্চেন দেখাচ্ছি, এবং প্রিভিয়াস কোশ্চেনের 4 এবং 5 নাম্বার প্রশ্নের উত্তর আজকে আমরা এখানে আলোচনা করব। তো আমরা মডেল কোশ্চেনটা জাস্ট একটু দেখি এক নজরে। এখানে 1 নম্বরে বরাবর যে প্রিভিয়াস ক্লাসের মতো আমাদের মাল্টিপল চয়েস রয়েছে 7 কোশ্চেন, তাই না? 7টা মাল্টিপল চয়েস রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা দেখছি এখানে 7টাই আছে, 7 MCQ, তাই তো? এরপর গ্রুপ বি এ আমরা একটু দেখি। গ্রুপ বি, গ্রুপ বি তে আমাদের এখানে কি আছে? গ্রুপ বি তে আছে আমাদের পাবলিক স্পিকিং, তাই তো? পাবলিক স্পিকিং এর উপরে আমাদের এখানে একটা প্রশ্ন, সরি, এখানে তো আমাদের মডেল কোশ্চেনের আমাদের যে 1 নম্বর প্রশ্নের এই যে 7টা MCQ এখানে আমরা তুলে ধরছি। মডেল কোশ্চেনটা আপনারা একটু দেখে নেবেন, আমি একটু ভুল কথা বলে ফেলাইছি হঠাৎ করে। মডেল কোশ্চেনটা আপনারা দেখবেন বাসায়। আমার কথা কি ক্লিয়ার? 2 নম্বর মডেল যে কোশ্চেন আছে, আর 2 নম্বর মডেল কোশ্চেনের যে মাল্টিপল চয়েস এসেছে এখানে 7টা, সেই 7টা মাল্টিপল চয়েস আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আর মডেল কোশ্চেনটা কিন্তু আপনাদেরকে দেখতে বলেছি বাসায়। ওটার উপরে আগামী ক্লাসে আমরা গ্রুপ বি তে যে কোশ্চেন গুলো আছে এর উপরে আলোচনা করব। ক্লিয়ার? তো আমরা 2 নম্বর মডেল কোশ্চেন যেটা সেন্ড করেছি এর 1 নম্বর যে প্রশ্নটা আসছে এখানে MCQ, মিস্টার নাজির ইজ গ্যাপ কম্পিউটার অপারেটিং সিস্টেম। তো এখানে আমাদের 3টা অপশন দিয়েছে। আপনাদের পরীক্ষায় কিন্তু অপশন থাকবে কয়টা? 3টা। ঠিক আছে? 4টা থাকে, আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি ইতিপূর্বে 4টা করে অপশন থাকে না? তো এখানে 3টা অপশন রয়েছে। তো 3টা অপশনের মিস্টার নাজির ইজ গ্যাপ কম্পিউটার অপারেটিং সিস্টেম। তো মিস্টার নাজির হয় দক্ষ নয় অদক্ষ, এরকম ধরনের কোনো শব্দ এখানে যদি আমরা ইনসার্ট করি তাহলে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাই কি না? অদক্ষ বলতে পারি, দক্ষ বলতে পারি, ভালো বলতে পারি, বা খারাপ বলতে পারি, বা খুব বেশি পারদর্শী নয় এমন বলতে পারি। তো অপেক্ষাকৃত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল ওয়ার্ডটাকে আমার, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাকে আমার সিলেক্ট করতে হবে। তো এজন্য আমার জানা দরকার প্রথম হচ্ছে যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেনের অর্থ জানা দরকার, তাই কি না? এরপর জানা দরকার যে অপশনগুলো রয়েছে অপশনের প্রত্যেকটির অর্থ আমাদের জানতে হবে, তাই না? তো এখানে যেটা আছে এটা অত্যন্ত সহজ। একটা আছে ফর গুড, আর একটা আছে গুড অ্যাট, আর একটা আছে এক্সপার্ট, তাই না? তো এখানে আমরা ফর গুড একটা ফ্রেজ নাকি, ফ্রেজের মতো। গুড অ্যাট এটাও তাই, আবার এক্সপার্ট ইন। এখানে আমরা এই 3টা যে অপশন পেয়েছি এই 3টা অপশনে যদি অর্থ করি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। বলেন তো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে?
আমার অনলাইনে কারা আছে দেখতে পাচ্ছি? শারমিন আক্তার, শিল্পী খাতুন, দুইজন দেখতে পাচ্ছি। আর কই? তো এখানে আমরা কি গুড অ্যাট দেবো? গুড অ্যাট শব্দের অর্থ হলো দক্ষ, ফর গুড শব্দের অর্থ চিরতরে, এক্সপার্ট ইন শব্দের অর্থ হচ্ছে এটাও দক্ষ, এক্সপার্ট, দক্ষ। তাহলে কম্পিউটারের ক্ষেত্রে এক্সপার্ট শব্দটা ব্যবহার করলে কি বেশি ভালো হয়, না গুড অ্যাট দিলে বেশি ভালো হয়? ফর গুড তো হওয়ার কোনো সুযোগই নাই, তাহলে এক্সপার্ট ইন আমরা দিতে পারি বোধ হয়, তাই না? গুড অ্যাট ভালো, আর এক্সপার্ট ইন শব্দের অর্থ হলো দক্ষ। তা ভালো এবং দক্ষর ভিতরে একটু পার্থক্য মনে হয় আছে না? দক্ষতাটা হচ্ছে যেটা গভীরে যায়, নাকি কোনো জিনিসের গভীরে যেটা যায় এটাকে আমরা দক্ষতা হিসেবে ব্যবহার করি। সো দ্যাট এক্সপার্ট ইন শব্দটা আমরা যদি এখানে লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। তো আমরা খুব কম সময় নিয়ে এগুলো কথা বলবো, কারণ নিচে আমাদের কিছু অ্যানালাইটিক্যাল ফ্যাক্ট রয়েছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো। এগুলো কিন্তু জানার বেশ কিছু বিষয় রয়েছে এখানে। তো বি নাম্বার আছে দ্য টার্ম ইমেইল স্ট্যান্ডস ফর, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস যে 1 নম্বর মডেল দিছিলাম, 1 নম্বর মডেলে এই কোশ্চেনটা ছিল, তাই না? ইমেইল ছিল নাকি? ইলেকট্রনিক মেইল, নাকি ইলেকট্রনিক মেইল হবে না? তারপরে ইকোনমিক মেইল, ইকোলজিক্যাল মেইল। আমি কিন্তু আগেই বলেছি যে প্রিভিয়াস যে কোশ্চেন, এই কোশ্চেন গুলো কিন্তু প্রায় রিভিউ হয় পরীক্ষায়, আমি প্রায় দেখেছি। অধিকাংশ পরীক্ষায় পূর্বের পরীক্ষার হুবহু প্রশ্ন দুই একটা উঠিয়ে দেয়, এজন্য এগুলো অত্যন্ত সহজ। তবে কিছু জিনিস দেয় যেগুলো ক্রিটিক্যাল, ওইটা করতে পারলে তারা নাম্বারটা আপগ্রেড করতে পারে, এবং নাম্বারটা আপগ্রেড করলে কিন্তু আমি আগেও বলেছি যে বিভিন্ন পরীক্ষায় খুব সুবিধা। কারণ দেখে বিজনেস ইংলিশ, ইংলিশের নাম্বারটা আসলে কেমন পেয়েছে স্টুডেন্ট, ঠিক না? তো এই জন্য আমরা কিন্তু এই বিষয়টা একটু খেয়াল করব। তো এখানে ইলেকট্রনিক মেইল এটা আমরা আগেই শিখেছি। এরপরে আমাদের সিতে আছে, দেখেন, হি উইল ভিজিট দ্য ইউএসএ টু ডিসকাস অ্যাবাউট নিউ বিজনেস হিয়ার টু ডিসকাস। এই যে সেন্টেন্সটা আমরা এখানে লিখলাম, এই সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড আমাদেরকে উঠিয়ে দিয়েছে, টু ডিসকাস। এই টু ডিসকাস শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ এর মধ্যে এই টু ডিসকাস শব্দটা আছে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। এখানে ইনফিনিটিভ, নাউন এবং ভার্ব। তো আমরা আমাদের জানা মতে ইনফিনিটিভ আসলে কোনো পার্টস অফ স্পিচের সরাসরি শ্রেণী বিভাগের মধ্যে নেই, আছে নাকি? ইনফিনিটিভ কিন্তু সরাসরি নেই। সরাসরি আছে কি? নাউন এবং ভার্ব। তো এখানে কিন্তু এ কথা বলা হয়নি, আমি একটু শেষ করে নিই। এখানে কিন্তু এ কথা বলা হয়নি যে হেয়ার টু ডিসকাস মিন্স, হেয়ার টু ডিসকাস, এই ডিসকাস শব্দটা হুইচ পার্টস অফ স্পিচ কন্টাইন, এটা কোন পার্টস অফ স্পিচ এটা বলা হয়নি। বলেছে এর অর্থটা কি, এটা বলা হয়েছে। হেয়ার এখানে টু ডিসকাস মিন্স, ডিসকাসটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে। আমার কথা ক্লিয়ার কিনা? এখানে কিন্তু একটা ভেগ রয়ে গেছে, বলিনি যে কোন পার্টস অফ স্পিচ। যদি কোন পার্টস অফ স্পিচ বলতো, ইফ দ্য ওয়ার্ড স্টেটেড অ্যাজ এ পার্টস অফ স্পিচ, দেন উই উইল ট্রাই টু আইডেন্টিফাই দ্য ওয়ার্ড অ্যাজ এ অথেন্টিক পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দ্য প্রসেস ইট স্টেটেড অ্যাজ এ ভার্ব। আমার কথা কি ক্লিয়ার হয়েছে কিনা? তখন আমরা কি করতাম, এটাকে কিন্তু কি বলতাম, ভার্ব। আমি বোঝাতে পারিনি এখনো? আমরা দেখি এখানে একটু কাজ করি। এখানে হচ্ছে আমরা ভাব বলতাম, কারণ যদি আমরা এটাকে নাউন বলি তো নাউন হওয়ার তো কোনো সুযোগ নাই, আছে নাকি? নাউন, নাউনের পূর্বে কি টু যোগ করে কখনো কোনো নাউন হয়েছে নাকি? আমার জানা মতে এটা নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, সারাদিন ফোন আসে না, ফোন তো সব। তো যেটা বলছিলাম এখানে যে, তাহলে নাউন এবং ভার্ব এই দুইটার একটা হতো যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলতো, ক্লিয়ার কিনা? কিন্তু এখানে আমরা নাউন তো বলতে পারবো না, যেহেতু টু ইনফিনিটিভ প্লাস ভার্ব, এটা কিন্তু নাউন হয় না। মে বি ক্রিয়েটেড অ্যাজ এ ভার্ব, বাট হুইচ ভার্ব ইট ইজ কন্টাইন, কোন ভার্বে এটাকে ধারণ করা হয়েছে, এটা কিন্তু আমাদের আলোচ্য বিষয়। তো আমরা জানি টু প্লাস ভার্ব ওয়ান ইকুয়াল টু ইনফিনিটিভ। সো এখানে কিন্তু ইনফিনিটিভ। যদি এখানে বলতো কোন পার্টস অফ স্পিচ, তাহলে কিন্তু আমরা বলতাম ভার্ব। আমি কি ক্লিয়ার করতে পেরেছি কিনা? কারণ পার্টস অফ স্পিচের যে 8টা প্রকার রয়েছে, এই প্রকারের মধ্যে কিন্তু আমাদের কি নাই, ইনফিনিটিভ নাই। ইনফিনিটিভ আছে কার মধ্যে? নন ফাইনাইট ভার্বের মধ্যে। ভার্ব একটা হলো ফাইনাইট ভার্ব, ভার্বটা হচ্ছে কি বললাম, কি হলো, ভার্ব একটা হলো কি বললাম,
নাম্বার ওয়ান হচ্ছে কি ফাইনাইট, না? ফাইনাইট। আর একটা হচ্ছে কি, আর একটা কোন ভাব? নন ফাইনাইট। ফাইনাইট ভাব কত প্রকার কি জানা আছে? এগুলো এত ডিটেলস অবশ্য এখানে আলোচনা করারও দরকার নাই মনে হয়। আর একটা হচ্ছে কি নন ফাইনাইট, নাকি এরকম না? নন ফাইনাইট একটা। তো ফাইনাইট এবং নন ফাইনাইট। তো এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে আবার কয় প্রকার? তিন প্রকার। নন ফাইনাইট ভার্ব কয় প্রকার বলছি? তিন প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে জিরান্ড, নাম্বার টু হচ্ছে পার্টিসিপল, এবং নাম্বার থ্রি হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে? তাহলে জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। ক্লিয়ার কিনা? এটা তিন প্রকার। এটা কিন্তু এই জাতীয় প্রশ্ন কিন্তু আসবে, নিবন্ধনে বিশেষ করে আসবে। এখানে হয়তো এত জটিল একটা দুইটা দিতে পারে, জটিল এখানে প্রশ্ন হবে না, কিছু এক দুইটা হবে। যারা অধিক মেধাবী তাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তো নন ফাইনাইটটা তিন প্রকার। এখন এই যে ভার্ব দুই প্রকার, তাহলে যদি বলতো কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা কি বলতাম? নন ফাইনাইট এই ইনফিনিটিভ বলতাম, না ভার্ব বলতাম? আমি কি ক্লিয়ার করতে পেরেছি কিনা? এখন বলা হচ্ছে কিন্তু হিয়ার টু ডিসকাস, ডিসকাস মিনস এর অর্থ কি আমি দিয়ে দিয়েছি, নেটে আমি দিয়ে দিয়েছি, অনলাইনে ওই যে গ্রুপে দিয়ে দিয়েছি দুটোই। তো এখন আমরা ভার্ব না বলে এটাকে কি বলবো? কি বলবো? নন ফাইনাইট ভার্ব কয় প্রকার বললাম? এক হচ্ছে জিরান্ড, দুই হচ্ছে কি জিনিস বললাম? পার্টিসিপল, তিন হচ্ছে কি বললাম? ইনফিনিটিভ। তাহলে এই তিন প্রকার কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব। সঙ্গত কারণে এখানে ইনফিনিটিভ হিসাবে এটা উঠে আসছে। আমাদের উত্তর কি হবে? এটা ইনফিনিটিভ। ক্লিয়ার? কারণ আমরা জানি কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ানের পূর্বে যদি আমরা টু যোগ করি তাহলে সেটা কি হয়? ইনফিনিটিভ হয়। ক্লিয়ার হয়েছে কিনা আমার কথা? বোঝা গেছে কি? বোঝা গিয়েছে। তাহলে এখান থেকে আমরা সরে আসি নাকি? এরপরে আমাদের ডি আছে, দেখেন। এই ডিটা কিন্তু জেনারেল নলেজ। এই যেটা আসছে হু, WH O, হু। এই WH এবং ও, এই তিনটাই কি বড় হাতের অক্ষর না? তাহলে এটাকে কি আমরা ইলাবোরেট ওয়ার্ড বলবো না অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড বলবো? অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড অর্থাৎ ইলাবোরেশন এবং অ্যাব্রিভিয়েশন, এরকম একটা কথা আমাদের জানা আছে না? একটা হলো শব্দ বিস্তরণ, আর একটা হলো শব্দ সংক্ষেপণ। জানা আছে? আছে নাকি? যেমন BA, ব্যাচেলার, BA আমরা যেটা পাশ করি, ব্যাচেলার, ব্যাচেলার অফ আর্টস। ব্যাচেলার বানানটা খুব কঠিন, ঠিক না? এখন যদি ব্যাচেলার লিখতে বলা হয় তাহলে তো বিপদ, আমারও বিপদ, সবার বিপদ, নাকি? আচ্ছা, যা হোক, এটা আমরা শিখবো। তো এটা হচ্ছে ইলাবোরেটেড ওয়ার্ড না, এটা অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড। কি বললাম? অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড। শব্দ সংকোচন বলবো না, সংক্ষেপণ। সংকোচন নয়, সংক্ষেপণ, মনে থাকবে। আর ইলাবোরেটেড শব্দের অর্থ হলো শব্দ বিস্তরণ। একটা হলো বিস্তরণ, আর একটা হলো সংক্ষেপণ। তো আমরা এখানে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড পেয়েছি, এখানে WHO। এই জাতীয় এটার কিন্তু একটা অর্থ আছে। হু, হু মানে, হু মানে কে। কখন না, হু মানে কে কখন হবে? যখন ডব্লুটা, অ্যালফাবেটটা কি হবে? ক্যাপিটাল লেটার, এবং HO হবে যখন স্মল লেটার, তখন কিন্তু হু শব্দের অর্থ কে। আর এই হু শব্দের অর্থ কে বললে এটা মেনে নেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। যখন আমরা একাধিক অক্ষর পাশাপাশি সবগুলো কি করব, বিশেষ করে ক্যাপিটাল লেটারে ব্যবহার করব, তখন ভাবতে হবে যে স্পেসিফিক এই ওয়ার্ডটা নিশ্চয়ই কোনো অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড, যার কোনো ইলাবোরেটেড রূপ রয়েছে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি নাকি? তাহলে নিশ্চয়ই এই যে তিনটা অক্ষর এখানে রয়েছে, অক্ষর তিনটাই কিন্তু কি ইলাবোরেটেড, না অ্যাব্রিভিয়েটেড? অ্যাব্রিভিয়েটেড। এটাকে যদি আমরা চেষ্টা করি তাহলে এলাবোরেট করতে পারবো। সেটা এখানে আছে পাবলিক হেলথ, আর একটা আছে এডুকেশন, আর একটা আছে অ্যাকোমোডেশন। তো আমরা এই তিনটার অর্থ জানি, জানি না? তিনটারই অর্থ জানি। পাবলিক হেলথ মানে জনস্বাস্থ্য, বলছে ওয়ার্কস ফর, এ কার জন্য কাজ করে, তাই তো? তাহলে এই হুটা নিশ্চয়ই একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমরা জানি, এটা বাচ্চারাও জানে। হু, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরকম না বিষয়টা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে এটা স্বাস্থ্য নিয়ে, বিশ্ব স্বাস্থ্য
সংস্থা। তা কাজ করবে কি শিক্ষার জন্য না বাসস্থানের জন্য? হ্যাঁ, কাজ করবে পাবলিক হেলথের জন্য, সহজ জিনিস, এ সবাই জানে। তাহলে একেবারে ইজি যে তিনটা আমরা এখানে এ দেখলাম, এ, বি, সি এবং ডি, চারটা দেখলাম নাকি? তাহলে আরেকটা কই, বাদ গেল কোনটা? ও, চারটা দেখলাম আমরা। তাহলে এখানে হু, এই হুটা হচ্ছে পাবলিক হেলথের জন্য কাজ করছে নাকি? তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল নলেজ নাকি? জেনারেল নলেজ নাকি এটা? জেনারেল নলেজ। জেনারেল নলেজের জন্য এটা জেনারেল নলেজ হিসাবে এই কিন্তু অপশনটা আমাদের আসছে, তাই তো? তাহলে আমরা গ্রামার পেলাম, একটা পেলাম ইনফিনিটিভ নাকি? আরেকটা কি পেলাম? প্রথমটা কি পেলাম আমরা? একেবারে প্রথমটা এটাও কিন্তু গ্রামাটিক্যাল একটা বিষয়, গ্রামাটিক্যাল বলা যাবে না, এটা অর্থগত একটা ব্যাপার। নাম্বার ওয়ান, ঠিক আছে না? নাম্বার টু, বিটা হচ্ছে ইমেইল, এটাও কিন্তু একটা শব্দ বিস্তর এবং সংক্ষেপণের একটা বিষয়, তাই না? ইলেকট্রনিক মেইল, তাই তো? আচ্ছা, গেল এটা। তারপরে আমাদের সি নাম্বার যেটা আসছে, এটা পূর্ণাঙ্গ একটা গ্রামাটিক্যাল বিষয় নাকি? টু প্লাস ইনফিনিটিভ, ঠিক আছে না? এরপরে আমরা হু যেটা পেলাম, এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা সম্পূর্ণ জেনারেল নলেজ। এরপরে আমরা আর একটা বিষয় আসছি, ই নাম্বার, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, হেয়ার ওয়াকিং ইজ। এই যে ওয়াকিং শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ, এটা আমাদের আলোচনা করতে হবে, তাই না? তো আমরা ভার্ব ওয়ান প্লাস আইএনজি ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু ভার্ব ওয়ান প্লাস আইএনজি ইকুয়াল টু জিরান্ড ইকুয়াল টু নাউন, আর ভার্ব ওয়ান প্লাস আইএনজি ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ইকুয়াল টু পার্টিসিপল। আমি কি বোঝাতে পারলাম নাকি? না পারিনি? আমার কথা যদি বুঝতে না পারেন কথা বলতে হবে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? আমাদের এই যে ওয়াকিং শব্দটা এখানে আছে, আমি অবশ্যই লিখবো, এই যে ওয়াকিং শব্দটা আছে, আসলে এর ভার্ব ওয়ান পজিশনটা কি ছিল? আমরা সেটা একটু দেখি। কি ছিল এটা? ভার্ব ওয়ান, হ্যাঁ, ভার্ব ওয়ানটা ছিল, আমরা একটু দেখি, এই নাকি? এরকম ছিল না? এটা ভার্ব ওয়ান ছিল, তাই তো? যখন আমরা এখানে কি করব, ইকুয়াল টু যখন ওয়াকিং লিখব, তখন এটা কি হবে? হয় এটা নাউনের মতো কাজ করবে, আমি কিন্তু সংক্ষেপে লিখছি, নাউনের মতো কাজ করবে, আর তা না হলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ক্লিয়ার কিনা? হয় নাউন নইলে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এটা এই নাউনের মতো কাজ করে তাহলে এটা হবে জিরান্ড, আর যদি এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে এটা হবে এই যে পার্টিসিপল। আমি একেবারেই সংক্ষেপে লিখেছি কিন্তু, কারণ ক্লাসটা কিন্তু অত্যন্ত অনেক বড় মাপের ক্লাস নাকি? মাস্টার ডিগ্রি পাস আমার প্রায় স্টুডেন্টরা আমি যা দেখেছি সব মাস্টার ডিগ্রি পাস। তাহলে আমি এখানে যে এটা দেখাতে চাচ্ছি আপনাদের, যে ভার্ব অন প্লাস আইএনজি, এটাই তো আমার এখানে বিষয়। ভার্ব অন প্লাস আইএনজি, এর ভার্ব অন পজিশনে ওয়ার্ডটা কি ছিল? অফ পেয়েছি, এটা ভার্ব অন। এরপরে আমরা বলতে চাচ্ছি যে ভার্ব অন প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন ইকুয়াল টু জেরান্ড, আর ভার্ব অন প্লাস আইএনজি ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ইকুয়াল টু পার্টিসিপল। ক্লিয়ার কিনা? হয় এটা নাউনের মতো কাজ করবে, আর তা না হলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যদি নাউনের মতো কাজ করে, ইফ দ্য ওয়ার্ড ওয়ার্কস অ্যাজ এ নাউন, দেন দ্য ওয়ার্ড মাস্ট বি ট্রিটেড অ্যাজ এ কি জিরান্ড। আর যদি এই ওয়ার্ডটা অ্যাজ লাইক অ্যাডজেক্টিভ, দেন দ্য ওয়ার্ড ইজ ট্রিটেড অ্যাজ এ পার্টিসিপল। ক্লিয়ার কিনা? খুব ছোট ছোট করে বলার চেষ্টা করছি। তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই ওয়ার্ডটা আসলে জিরান্ডের মতো কাজ করেছে না পার্টিসিপলের মতো কাজ করেছে, এটা। অর্থাৎ সরি, নাউনের মতো কাজ করেছে, আরো প্রিভিয়াস দিকে আমরা আসি, না অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। এখন আমরা একটু চেষ্টা করি। ওয়াকিং, ওয়াকিং মানে কি? ওয়াক মানে কি? হাঁটা, এটা ভার্ব। আর ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, হিয়ার ওয়াকিং ইজ পার্টিসিপল, জেরান্ড, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভটা আমরা এমন এক জটিল এর মধ্যে ফেলিয়েছে এটা, যে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে সেটা কিন্তু পার্টিসিপল, ঠিক কিনা? তাহলে দেখেন এখানে যে বিষয়টা এ হয়েছে, যদি আমরা এরকম চিন্তা করতাম
যে অ্যাডজেক্টিভ হলে পার্টিসিপল, এইটা আমাদের মেমোরিতে থাকলে কিন্তু আমরা জিরান্ড দিয়ে বসে থাকবো, ঠিক কি না? যদি আমরা আমাদের মেমোরিতে ক্যাচ করতে পারি যে এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হলেই তো এটা কি, বোঝা যাচ্ছে না আমার কথা? কথা না বললে তো আমি বুঝতে পারবো না যে আসলে কি হচ্ছে। আমাকে প্রশ্ন করতে হবে, যা ইচ্ছা পড়ার ব্যাপারে করা যাবে, শুধু এই জায়গার পড়া না, আরো একটা মনে উদয় হয়েছে সেটাও বলা যাবে, সমস্যা নাই। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি যে যদি এটা জেরান্ড হয় তাহলে কিন্তু কি হবে তখন, কি হবে তখন পার্টিসিপল, সরি, যদি এটা অ্যাডজেক্টিভ হয়, আমি ভুল বলেছি, অ্যাডজেক্টিভ হয় তাহলে ওটা পার্টিসিপল। আর যদি ওটা জেরান্ড হয় তাহলে তো নাউনের মতো, কিন্তু অপশনের মধ্যে তো আমাদের নাউন নাই। আবার এখানে চারটা অপশন দিয়ে এটা করতে পারতো যে এটা পার্টিসিপল, জেরান্ড, অ্যাডজেক্টিভ, নাউন। দেয়নি, যদি দিত ডি নাম্বার আর একটা অপশানে আমাকে দিয়ে দিল এখানে নাউন, তাহলে আমরা কি এটাকে নাউন বলবো না জিরান্ড বলবো? যদি এটা পার্টিসিপল হয় তাহলে কি পার্টিসিপল বলবো না অ্যাডজেক্টিভ বলবো? আমাদের তো অপশানে যেহেতু এখানে অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল দিয়ে দিয়েছে, তাহলে এটা আমরা বুঝে ফেলাইছি যে এটা মানে কন্ট্রাডিক্টিভ, তাই না? এই যে অ্যাডজেক্টিভ হলে পার্টিসিপল নিয়ে টানা হেঁচড়া করবে স্টুডেন্টরা, তাহলে এই দুটো বাদ দিয়ে দেই, জিরান দিয়ে দেই, ঝামেলা মুক্ত নাকি? আবার যদি এখন আরো বিপদে ফেলানোর জন্য এবার নাউন জুড়ে দিল, তখন আমরা কি করব? আমি এই কথাটা বলতে চাচ্ছি। এটা তো আমি নর্মালি বললে একটা ছোট ক্লাসের জন্য হয়েই যেত, এখন আমাকে নাউনও জুড়ে দিল, তাহলে তো বিপদ চতুর্মুখী বেঁধে গেল, যে এটা মেবি পার্টিসিপল অর অ্যাডজেক্টিভ, অথবা জিরান্ড অর নাউন হতে পারে। এখানে কিন্তু আমরা এটাকে জিরান্ড বলবো, কারণ এটা নাউনের মতো কাজ করেছে। ওয়াকিং শব্দের অর্থ হলো হাঁটাহাঁটি। ওয়াকিং মানে কি? হাঁটাহাঁটি করি না আমরা সকালে বিকালে, ফালতু হাঁটি নাকি, কোনো কাজ ছাড়া? আছে না কিছু মানুষ, ওই ব্যায়াম না কি বলে, ওই সব সারাদিন ভালো মতো কাজ করলে আর ওগুলো লাগে না আমার মনে হয়। তো এখন কাজ করবে না, কাজ তো নেই আল্লাহর রহমতে, আছে নাই? ওই টেলিভিশনের বাক্স আর মোবাইলে একটু ঘষাঘষি, এইটা বেশি আছে। ছোটবেলায় মারা দেখতাম 24 ঘন্টা কাজ করতে, এখন যদি বলা হয় মারামারি হবে, গৃহযুদ্ধ, তো বলা যাবে? বলা যাবে না, গৃহযুদ্ধ হবে তার থেকে ভালো। যাক, তো সেটা এমনি একটু বললাম আর কি। তো এখানে আমরা কিন্তু জিরান্ড বলবো এটাকে, কারণ এটা নাউনের মতো কাজ করেছে। হাঁটাহাঁটি হয় ভালো ব্যায়াম, হাঁটাহাঁটি হয় ভালো ব্যায়াম। আমি কি বুঝাতে পেরেছি নাকি? ঠিক অনুরূপ অর্ড, ভার্ব ওয়ান প্লাস আইএনজি ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এখন আর এক্সাম্পলে যাব না, অনেকগুলো কাজ আছে, যেহেতু পরীক্ষা খুব মানে কাছাকাছি। আমি খুব দ্রুত এই সপ্তাহের মধ্যে একটা সাজেশন তৈরি করে চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেওয়ার। ক্লিয়ার হয়েছে কি আমার কথা? কমপ্লিট একটা সাজেশন, এবং পরের সপ্তাহে টোটাল উত্তরপত্র আমি সর্বোচ্চ চেষ্টা করব দিয়ে দেওয়ার, টোটালটাই। তো সাজেশনটা আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহে ক্লাসের আগেই আপনাদেরকে গ্রুপে দেওয়ার চেষ্টা করব। তো যেটা বলছি, এখানে কিন্তু ওয়াকিং শব্দটা আসছে নাউনের মতো, হাঁটাহাঁটি হয় কি ভালো ব্যায়াম। তো এক্সারসাইজ শব্দটা এখানে কিন্তু নাউন, তাই না? ঠিক তো? ব্যায়াম, গুড শব্দটা তো সরাসরি অ্যাডজেক্টিভে আছে। ইজ শব্দটা তো এখানে কোন ভার্বে আছে? ফাইনাইট ভার্ব, এবং এটা মেইন ভার্বে আছে, ঠিক কিনা? অ্যামিজার অজয়ের মেন ভার্বের মধ্যে এখানে ইজ কিন্তু মেন ভার্ব হিসেবে ক্রিয়েট করেছে। তো অকিং শব্দটা এখানে নাউনের মতো কাজ করেছে, সো দ্যাট এটা হচ্ছে জিরান্ড। তাহলে আমার ঝামেলা মুক্ত হয়ে গেল, এটা পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ নিয়ে আমাকে অত আর মাথা ঘামাতে হলো না। তবে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, ভার্ব অন প্লাস আইএনজি ইকুয়াল টু অ্যাডজেক্টিভ অথবা নাউন সহজে সিলেক্ট করবেন না আপনারা। ক্লিয়ার হয়েছে কিনা আমার কথা? না হয়নি? ভার্ব অন প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন অথবা অ্যাডজেক্টিভ সহজে মেনে নেওয়া যাবে না। আগে খুঁজতে হবে যে পার্টিসিপল আছে বা জেরান্ড আছে কিনা। তাহলে আরেকটা কথা আমরা জানতে পারলাম নাকি? কি জানা গেল না গেল না ক্লাসে এসে? তাহলে আমরা কিন্তু বুঝে ফেললাম যে ভার্ব অন প্লাস আইএনজি ইকুয়াল টু হুট করে মানে হঠাৎ করে আমরা কি করব না, এটাকে নাউন অথবা অ্যাডজেক্টিভ হিসেবে মেনে নেব না। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ওখানে প্রকৃতপক্ষে পার্টিসিপল অথবা নাউন আছে, সরি, পার্টিসিপল অথবা জেরান্ড আছে কি না। যদি থাকে তাহলে আমরা ওই দুইটা থেকে সোর্সটাকে খুঁজে বের করে নিয়ে আসার চেষ্টা করব। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট এসে যাই। তাহলে এটা তো কমপ্লিট। এরপরে আমাদের এফ নাম্বার আছে, শি ইজ গোয়িং টু স্টার্ট নিউ জয়েন্ট।
বিজনেস। দেখেন আরেকটা রিভিউ করেছে, কিন্তু প্রশ্ন রিপিট করেছে। আমরা একটা রিপিট পেয়েছি ইমেইল, ঠিক আছে না? উপরে রিপিট পেয়েছি কি একটা, তো ইমেইল রিপিট পেয়েছি। সেম কিন্তু আগের কোশ্চেন যেটা হয়েছে, পরের পরীক্ষার কোশ্চেন কিন্তু আমরা এটা দিচ্ছি। ফাইন আর্টসের প্রথম একটা যে কোশ্চেনটা দিয়েছি, ওর পরবর্তীতে কিন্তু এই পরীক্ষাটা হয়েছে। এই 4 বছর এটা বিজনেস ইংলিশটা ইন হয়েছে এর মধ্যে। তো সরি, 3 বছর পরীক্ষা হয়ে গেল, আপনারা চতুর্থ বছর। 3টা প্রশ্নই আমার কাছে আছে, 3টাই রিপিট করেছে, একটা দুইটা রিপিট করেছে প্রত্যেকটা প্রশ্নে। তো এটা এজন্য করে যে আসলে স্টুডেন্টের মধ্যে সবার ধারণ ক্ষমতা কিন্তু সমান না, তাই না? এমন স্টুডেন্ট রয়েছে একবার বলার আগেই ধরে ফেলায়, আবার কেউ রয়েছে সারাদিন ধরে বলা হয় তাও সে পারে না ধরতে, তাই না? ধারণ ক্ষমতা কিন্তু সবার সমান না, অর্থাৎ হার্ড ডিস্কের পাওয়ার সবার সমান না, কম বেশি রয়েছে। তো সো এইটা এরা চিন্তা করে যে একটা স্টুডেন্ট যেন একেবারে এই বয়সে এসে ফেল করে না বসে। কোন বয়সে? মাস্টার ডিগ্রি পাশ করার পরে যদি শোনা হয় যে বিজনেস ইংলিশে ফেল করেছে, এত সহজ ইংলিশ কিন্তু ইন্টারে হয় না, সত্য কথা যেটা। কিন্তু এখানে ইংলিশটা কেন দিয়েছে? যে ওই স্টুডেন্টটার দক্ষতাটা একেবারে হারিয়ে ফেলেছে না এখনো আছে, এই চালু রাখার জন্য। এবং বারবারই আমি দেখেছি যে এই ইংলিশের মার্কশিটটা নিয়ে এটা একটু, ওই মার্কশিট নিলেই ইংলিশটা দেখ। আমি যেমন কোথাও গেলে ভাইবা বোর্ডে এসে, এই বিএড এর যখন ভাইবা বোর্ডে যাই, বিভিন্ন জায়গায় যাওয়া পড়ে, তাই না, গিয়েছি অনেক জায়গায়, গিয়েছি বাংলাদেশে অনেক জায়গায় বিএড ভাইবা বোর্ডে গিয়েছি। তো আমি কিন্তু প্রথমেই দেখি যে আসলে এর পজিশনটা কি, কার ইংলিশ আছে এবং ইংলিশের অবস্থানটা কি। এবং আমি যত প্রশ্ন করি, প্রশ্নগুলো বেশিরভাগই ইংলিশের উপরেই আমার প্রশ্ন বেশি ধরা পড়ে। এই যে বিএড এর ভাইবা ভাইবা নিতে গেলে বিভিন্ন জায়গায়, বা কোনো কোর্সের ভাইবা নিতে গেলে এটা হয়ে বসে। কারণ ইংলিশে একটা স্টুডেন্ট যদি তার নলেজকে আপডেট করতে পারে, আপগ্রেড করতে পারে, তাহলে তার দিয়ে কিছু করে খাওয়ার সুযোগ থাকে, থাকে না? একটা 9-10-এর বাচ্চাকে যদি পড়ানো হয়, মোটে টাকা না দিলেও, মোটে যদি না দেয় গ্রামে, তা এখন মনে হয় 1,000 টাকা দেয় কি তা আমি জানি না। 1,000 টাকা দেবে বাসায় যেয়ে পড়ালে, কি দেবে না? 1,000 দেয় না? বাসায় যেয়ে পড়ালে 1,000 টাকা নিজে কেউ দেয় নাকি আবার? আচ্ছা আমি জানি না, তো যা হোক, মানে এরকম। আর যদি একটু মানটাকে মোটামুটি ধরে ফেলা যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা যা হোক, মোটামুটি কিছু করা যায় আর কি। তো এটা কিন্তু একটা বেজ, ইংলিশটা ঠিক না? এটা বেজ, এটা জানতে হবে। তো যাক, আমাদের এই যে F নাম্বার যে প্রশ্নটা আছে, এটা কিন্তু আমাদের আবার রিপিট হয়েছে এই প্রশ্নটা। দেখেন, শি ইজ গোয়িং টু স্টার্ট, স্টার্ট এ নিউ জয়েন্ট, এখানে আছে কি ভেঞ্চার, ন্যাশনাল আর সিগন্যাল বিজনেস। মনে পড়ে কি আমরা 1 নম্বর মডেল কোশ্চেনে একটা এই ভেঞ্চার শব্দটা আমরা ব্যবহার করেছি? আমার মনে হচ্ছে যেন আমি ভুলে যাচ্ছি কিনা জানি না। জয়েন্ট ভেঞ্চার শব্দের অর্থ হলো যৌথ উদ্যোগ। বলেছিলাম নাকি এরকম কথা? হারাই ফেললে তো হবে না, হারাই ফেললে হবে। যৌথ উদ্যোগ, যৌথ উদ্যোগ, তাহলে ওইখানে একটা কিন্তু আছে। তাহলে আমরা কয়টা রিপিট পেলাম? 7 কোশ্চেনের মধ্যে 2টা। গ্রুপ বি তেও রিপিট পাবো একটা প্রশ্ন। তাহলে 3টা কিন্তু আলটিমেটলি রিপিট। দেখাবো আমি। কত বাজে এখন? এই ক্লাসের সময়টা এমন একটা ঝামেলা হয়ে যায়। তাহলে আমরা জয়েন্ট ভেঞ্চার লিখব। জয়েন্ট ভেঞ্চার, ও আমার এখানে সময় 11টা 54, কি ঠিক আছে নাকি? এরকম সময় হয়ে গেছে। 11টায় ক্লাসটা অন্তত একটু ম্যাডামকে ছাড়লে মনে হয় ভালো হয়, তা না হলে আমি তো সময় পাই না। এত কম সময়ে আমি আমার মনের মতো করে ক্লাসও নিতে পারি না, এভাবে ক্লাস নিয়ে নিজেও ভালো লাগে না, যারা স্টুডেন্ট তাদেরও ভালো লাগে না। তো যাক, তাহলে এখানে জয়েন্ট ভেঞ্চার শব্দের অর্থ হলো যৌথ উদ্যোগ। তা আমি কিভাবে, আমি তো এসে বসে আছি এখানে 11:15, 10টা 45 এসে বসে আছি, কিন্তু আমি তো এত তাড়াহুড়া করে ইংলিশের ক্লাস নেওয়া যায় না। এই ক্লাসটা আমি নেব, আরো গ্রামাটিক্যাল বিশ্লেষণ আছে, আমার অনেক কিছু বলার আছে, কিন্তু আমি করব কিভাবে এটা? আমারও অনুভূত হয় না, যারা ক্লাস করে তাদেরও ভালো লাগে না। যাক, জয়েন্ট ভেঞ্চার শব্দের অর্থ হলো কি বললাম? যৌথ উদ্যোগ, মনে থাকবে? তা এখন জয়েন্ট ন্যাশনাল যদি বলি, তো এ তো একেবারে খাপছাড়া একটা কথা। জয়েন্ট মানে কি? যৌথ। ন্যাশনাল মানে কি? যৌথ জাতীয়। কোনো কথা হলো? এই যে প্রশ্নটা করেছে, আমার প্রশ্নকারী সম্পর্কে কোনো অভিযোগ নেই, তবে এই প্রশ্নর মানটা, স্ট্যান্ডার্ডিটা কিন্তু আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য এইটার মনে হয়নি। অন্যগুলো ঠিক আছে, ওই যে জিরান্ড, তারপরে কি পার্টিসিপল, তারপরে অ্যাডজেক্টিভ করলো, এটা কিন্তু ঠিক আছে। আরো পাশে একটা নাউন দিলে আরো মান বাড়তো প্রশ্নের, তাই না? মান কিন্তু আরো বেড়ে যেত। কিন্তু এই যে একটা প্রশ্ন, জয়েন্ট ন্যাশনাল, জয়েন্ট সিগন্যাল, কোনো কথা হলো?
জয়েন্টের পরে কি? সিঙ্গেল। সিঙ্গেল, জয়েন্টের পরে সিঙ্গেল, জয়েন্ট সিগন্যাল, সিঙ্গেলে কোনো কথা হলো না কি হলো? এ কোনো প্রশ্নের কিভাবে কি করলো আমি জানি না, তারা অনেক অভিজ্ঞ যারা প্রশ্ন করেছে, তো আমি সেটাকে নিয়ে সমালোচনা করব না। তো বিষয়টা হচ্ছে এখানে কিন্তু স্পষ্ট হয়ে আছে এই বিষয়টা, তাই না? জয়েন্ট ন্যাশনাল, এটা হওয়ার তো সুযোগ নাই। আর সিঙ্গেল তো প্রশ্নই আসে না জয়েন্টের সাথে। তাহলে যে কিছুই বোঝে না সে সিঙ্গেল শব্দের অর্থ জানে, ন্যাশনাল শব্দের অর্থ জানে, তাহলে দুটো কোনো অবস্থাতেই এখানে ইনসার্ট করা যাচ্ছে না। সো দ্যাট আমরা কিন্তু ফার্স্টটাকে গ্রহণ করব, যদিও ভেঞ্চার শব্দের অর্থ উদ্যোগ, এটা আমরা না জানি। ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এটা কিন্তু অর্থগত ভুল। কি ভুল? গ্রামাটিক্যাল নাকি এটা? গ্রামাটিক্যাল না। তাহলে আমরা পেলাম কিন্তু গ্রামাটিক্যাল, পেলাম গ্রামাটিক্যাল সলিউশন আমরা করলাম দুইটা, মেবি দুইটা বা তিনটা। তারপরে কি সাধারণ জ্ঞান আমরা করলাম, জেনারেল নলেজ করলাম একটা না দুইটা করলাম। ওই যে ইমেইল আর কি একটা করলাম যেন, হু করলাম, তাহলে দুই দুই চারটা গেল। তারপরে আমরা একটা পেলাম বোধহয়, এই একটা পেলাম। এটা হচ্ছে অর্থগত, অর্থের সাথে সঙ্গতি বিধান করতে হবে। আমার আছে, আমার ড্যাশ বিড়াল, তাহলে আমার ড্যাশ বিড়াল, এখন যদি বলি আমার কালো বিড়াল, বেশি ভালো হবে না আমার আছে একটি বিড়াল, কোনটা ভালো হবে? ভালো হবে তো। এখন আমার লাল বিড়াল বা আমার কালো বিড়াল, এও তো যদি আমি লিখে সারা দিন ধরে আমি ওটাকে প্রমাণ করার চেষ্টা করি, তা কি এটা একেবারে সবাই মেনে নেবে এই জিনিসটাকে? তাহলে অধিক গ্রহণযোগ্য, অধিক কাঙ্ক্ষিত কোন জিনিসটা সেটা আমাকে আইডেন্টিফাই করে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে, করে বের করে নিয়ে আসার চেষ্টা করতে হবে। কাছাকাছি ওটাও সেন্টেন্স হয়েছে, আমার বিড়ালটি কালো, তখন কিন্তু ঠিক আছে। আমার বিড়ালটি কালো বা লাল, তখন কিন্তু ঠিক আছে। কিন্তু ওই সময় কিন্তু ওখানে আছে শব্দটা ব্যবহার না করে লাল শব্দ বা কালো শব্দ ব্যবহার করলে সেন্টেন্সটা তার অর্থটাকে কি করতে পারছে না? ক্লিয়ার করতে পারছে না। সো দ্যাট দেখতে হবে যে আমার কোনটা অধিক গ্রহণযোগ্য। জয়েন্ট ন্যাশনাল শব্দের অর্থ কি? যৌথ জাতীয়। জয়েন্ট সিঙ্গেল শব্দের অর্থ কি? যৌথ একক। হইল কোনো কথা? তাহলে এর মানের ব্যাপার রয়েছে, তো আমরা আলোচনায় যাব না, এখানে জয়েন্ট ভেঞ্চারটা আমরা উত্তর করে নিলাম। এরপরে জি নাম্বারে যেটা আছে, হুইচ ওয়ান ইজ এক্সপ্রেশন ফর ওয়ার্ডার, এই যে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা বেশ আমার কাছে ঝামেলাপূর্ণ মনে হয়েছে। এক্সপ্রেশন অফ অর্ডার, এক্সপ্রেশন অফ অর্ডার মানে কি? আদেশ সূচক অভিব্যক্তি। এক্সপ্রেশন মানে কি? অভিব্যক্তি। অভিব্যক্তি মানে বোঝা গেছে তো কি জিনিস? অভিব্যক্তি, ভিতর থেকে যে জিনিসটা উদয় হয়, কেউ মুখে প্রকাশ করে কেউ করে না, অভিব্যক্তি। তাই তো? অব্যক্ত অভিব্যক্তি কিছু রয়েছে যেগুলো সময়ের ব্যবধানে প্রকাশ হয়। তো অভিব্যক্তিটা হচ্ছে এখানে আমাকে তিনটা অপশন দিয়ে দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে মার্স ওয়ান, নাম্বার টু হচ্ছে স্টার্ট ইরেগুলারলি, নাম্বার থ্রি হচ্ছে স্টপ রাইটিং। কাছাকাছি। স্যার দেখা যাচ্ছে না স্যার। আমি শুনতে পাচ্ছি না ভাই, বলেন একটু। স্যার দেখা যাচ্ছে না, প্রশ্ন দেখা যাচ্ছে না। প্রশ্ন দেখা যাচ্ছে না কেন? জি স্যার, প্রশ্ন দেখা না? দেখতেছি মডেল কোশ্চেন 2 আসছে স্যার, আর কিছু দেখা যায় না। মডেল কোশ্চেন টু আসছে শুধু? জি স্যার, জি। কি ব্যাপার? তা হবে কেন? আপনারা কি এই জায়গাটা দেখতে পাচ্ছেন? এই যে মডেল কোশ্চেন টু, জি স্যার, এইটা দেখা যাচ্ছে, তারপর আর কিছু দেখা যায় না। এগুলো দেখতে পাচ্ছেন না? এই যে অপশন যেগুলো আমি এমসিকিউ করাচ্ছি এগুলো দেখতে পাচ্ছেন না? না স্যার, অপশন দেখা যাচ্ছে না। এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে, তাহলে কি সমস্যা দেখা দিল? ইউ আর স্ক্রিন শেয়ারিং, হ্যাঁ? আপনাদের কি একটু আগে কি দেখতে পাচ্ছিলেন? আগে স্যার দেখা যাচ্ছিল, কিন্তু এখন দেখা যায় না। তাহলে নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে কিনা? সাজানোর, সাজানোর, তাহলে তো এখন কি করতে পারি? ইউ আর কি স্ক্রিন শেয়ারিং? স্ক্রিন শেয়ারিং তো ঠিক আছে দেখছি, তাহলে কি এই আপনি কি সঞ্জীব বাবু কথা বলছেন? এই শিল্পী জি খাতুন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? শিল্পী, স্যার, আমি সঞ্জীবন বলছিলাম, সঞ্জীবন। হ্যাঁ সঞ্জীবন, সঞ্জীবন, শিল্পী দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না স্ক্রিন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, কখন থেকে দেখা যাচ্ছে না? তো অনেকক্ষণ হচ্ছে দেখা যাচ্ছে না।
কিছু বলেন না কেন? আমি এই যে কাজগুলো করাচ্ছি এগুলো তো গ্রামাটিক্যাল বেশ কিছু ঝামেলার কাজ টাজ করাচ্ছি। স্ক্রিন শেয়ারিং তো ঠিকই আছে, তাহলে না দেখা যাওয়ার কি কারণ? মডেল স্যার খালি মডেল কোশ্চেন এটা টু লেখা এটা দেখা যাচ্ছে আর নিচের গুলো দেখা যাচ্ছে না। কোথায় কি প্রবলেম হলো বুঝতে পারছি না তো। এতক্ষণ না বললে এখন কি দেখা যায়? এখন দেখা যাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে না এখনো। কি এক যন্ত্রণায় পড়ে গেলাম। গতকালকে আমি যে গ্রুপে দুইটা নোট সার্ভ করেছি, এটা কি পেয়েছেন আপনারা? আপনি পেয়েছেন? জি স্যার পাইছি। হ্যাঁ, একটায় দেখেন মডেল কোশ্চেন হুবহু একটা কোশ্চেন দিয়েছি, আর একটায় এখন যে ক্লাসটা নিয়েছি এইটা দিয়েছি, ক্লাসটা নিচ্ছি। এখানে তো আমি নিচের যে বিষয়গুলো আলোচনা করব এটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় গ্রুপ বি থেকে। তো এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে না, কি করতে পারি? স্ক্রিন শেয়ারিং তো ঠিকই আছে দেখছি, কি সমস্যা বাঁধলো তা তো বুঝি না। এই সাজান কোথায় গেল? আরে বাইরে গেল কেন? এই ক্লাসে এত ঝামেলা টামেলা থাকলে তো পারা যায় না, আমি তা এত ভালো বুঝি না। ক্লাস চলতে চলতে বাইরে গেলে হয় না, এই ডিভাইসের নানান ঝামেলা। আপনারা একটু কথা বলেন তো, দেখেন তো এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি তা নিচ্ছে না কেন? দেখতে পাইলে একটু কথা বলেন। জি স্যার। দেখতে যখন পাবেন একটু কথা বলবেন। জি, এখানে তো ঠিক আছে ক্লিয়ার, স্যার। কিন্তু কি সমস্যা হলো কোথায়? স্ক্রিন শেয়ার যে রেকর্ডিং ঠিক আছে, আমরা করাচ্ছি কি এটা না? 4 এবং 5 নাম্বার এটা করাচ্ছি না? স্যার এখন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? স্যার এখন দেখা যাচ্ছে স্যার, এই জন্য আছে শি ইজ গোয়িং টু স্টার্ট এ নিউ জয়েন দেয়ার হ্যাঁ হ্যাঁ, বিজনেস এখন। এই আর কি, এই সব ডিভাইসের ঝামেলা তো। এখন দেখতে পাচ্ছেন না? তো আমরা এখন যে দেখা যাচ্ছে। ব্যাপারটা নিয়ে একটু কথা বলছি, এই জয়েন্ট ভেঞ্চার, এটা তো আপনারা ঠিক করে নিয়েন। ওই যে আপনাদের আহ স্যার ই- রাখলে ই- ভালো হয় স্যার, সকালে রাখলে ভালো হয়, কারণ অনেকেই স্যার আমাদের সাথে এখন নাই। তো দেখা হুম, যায় সকালে ক্লাসটা থাকলে ভালো হয়, সবাই করতে পারি আমরা। সকালের ক্লাস নেব কিভাবে ভাই? এখানে তো আসলে আরো দুইজন ক্লাস নেয়, এখন আমি তো নিতে চাই, আমার তো সমস্যা না। তো আমরা একটু শেষ করি। এখানে বিষয়টা রয়েছে দেখেন, আমি কিন্তু অনলাইনে পাঠিয়ে দিয়েছি, এখন ক্লাসে যেগুলো সলিউশন দিচ্ছি এগুলো আপনারা উত্তরপত্র ঠিক করে নিয়েন। এক, দ্বিতীয়ত আমি আগামী ক্লাস যেটা হবে এই ক্লাসে আমি একটা আপনাদের সাজেশন বলেছি দেব ইনশাল্লাহ, এবং তার পরবর্তী ক্লাসে টোটাল সাজেশনের নোটটাও আমি সার্ভ করার চেষ্টা করব। তো এখানে এফ নাম্বারে আমরা জয়েন্ট ভেঞ্চার শব্দটা ব্যবহার করেছি, এবং ভেঞ্চার শব্দের অর্থ হলো উদ্যোগ আমরা বলেছি, তাই না? তাহলে এরা কিন্তু আমরা এ কে সিলেক্ট করছি, অর্থাৎ নাম্বার 1 কে সিলেক্ট করছি এখানে উত্তর হিসাবে। ঠিক আছে, এটা আমাদের উত্তর আছে এখানে, এটা। এরপরে আমরা জি নাম্বার, হুইচ ওয়ান ইজ এক্সপ্রেশন অফ ওয়ার্ডার। ওয়ার্ডারটা কোনটা? আমরা জানি যখন কোনো ভার্ব ওয়ান পজিশনে সেন্টেন্সের প্রথমে ব্যবহার করা হয় নাকি, তখন সেটা কি সেন্টেন্স হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাই হয় নাকি? ইম্পারেটিভ সেন্টেন্স হয় না এরকম? গো হোম, তার মানে কি? বাড়ি যাও। স্টপ রাইটিং, লেখা থামিয়ে দাও। তারপরে আরো কি যেন এরকম যত শব্দ আছে সবগুলো আমরা ভার্ব ওয়ান পজিশনে যখন সেন্টেন্সের প্রথমে ব্যবহার করি তখন সেটা ইম্পারেটিভ হয়। আমার এখানে বক্তব্য হচ্ছে এক্সপ্রেশন অফ অর্ডার। ইম্পারেটিভের মধ্যে অর্ডার থাকতে পারে, রিকোয়েস্ট থাকতে পারে, আরো কি কি যেন অনেক কিছু থাকতে পারে, আদেশ অনুরোধ উপদেশ এটা সেটা অনেক কিছু থাকতে পারে। তো আমাদের এখানে খুঁজে বের করতে হবে যে আদেশ দিয়েছে কোনটা। স্টপ রাইটিং এটাকে কি আদেশ বলা যায় না? টিচার ক্লাসে বলছে যে স্টপ রাইটিং, লেখা থামিয়ে দাও, লেখা চালিয়ে গেলাম, নাকি? যায় না? অনেকে লেখা থামানোর কথা বললেও স্যার শেষ করে নেই, কলম লেগে খাতাটা টেনে ছিঁড়ে চলে যাচ্ছে, তাও স্যার শেষ করি। আর একটা হচ্ছে স্টাডি রেগুলারলি, বাড়ি যেয়ে পড়তেও পারি নাও পারি, কিন্তু
দুটোই কিন্তু এই তিনটা আর মার্স ওয়ান তিনটাই কিন্তু কি ভার্ব ওয়ান নিয়ে একটা সেন্টেন্স বলবো আমরা, এর প্রথমে সবাই বসে আছে এবং সবাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে, করছে নাকি? করছে। তো দেখতে হবে যে এই তিনটাকেই যদি আমরা আদেশ ধরি, ধরা যেতে পারে এক্সপ্রেশন অফ অর্ডার, এটা ধরা যেতে পারে, কিন্তু অধিক গ্রহণযোগ্য আদেশ কোনটি এটাকে আমার খুঁজে বের করতে হবে। এই প্রশ্নটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে। আমার কথা ক্লিয়ার না? কিন্তু আগেরটা কিন্তু স্ট্যান্ডার্ড মনে হয়নি। আপনারা যারা অনলাইনে ক্লাসে আসছেন, ক্লাস না দেখা গেলে আমাকে একটু ইনফর্ম করবেন, তা না হলে তো পারি না এভাবে, তো আপনাদের শুধু শুনে লাভ। দেখা জি জি, হ্যাঁ। তো আমরা এটা কোনটাকে দিতে পারি, আমরা কোনটাকে সিলেক্ট করতে পারি? আমাদের অনলাইনে কি সঞ্জীবন আছে দেখছি, তারপরে কে আছে, শিল্পী আছে, দুজন দেখা যাচ্ছে এখন। আমরা কোনটাকে সিলেক্ট করতে পারি বলেন তো দেখি? হুইচ অন ইজ দ্য এক্সপ্রেশন অফ অর্ডার। হ্যাঁ, এক্সপ্রেশন। এখানে এখানে বলছে আছে হুইচ মার্কস ওয়ান, স্টাডি রেগুলারলি, স্টপ রাইটিং। কোনটা দেবো আমরা? হুইচ স্টপ রাইটিং। আর মার্কস ওয়ান কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বলেন তো? এটা অনেকেই ব্যবহার করতে পারে, কারা বেশি এই মার্কস ওয়ান শব্দটা ব্যবহার করে বলেন বলেন, ওই তো বলে ফেলাইছেন কোনটা কারা, তাই নাকি? তো ওদের নির্দেশনা কি? একটু এদিক ওদিক হলে, একটু এদিক ওদিক হলে কি হয়, সাজা হয় নাকি? হয়। তাই স্টপ রাইটিং আমি মাস্টার বললাম, আপনারা থামালেন না নাকি? না থামাই আরো মোটামুটি এক দুই লাইন চলে গেল। স্টাডি রেগুলারলি পড়লাম তো মন থাকলো ওই কোথায়, ঢাকা শহরে। আর মার্চ ওয়ানে তো এদিক ওদিক করলে উপায় নাই। তাহলে আমরা কি এটা নিলে ভালো হয় না একটু? হ্যাঁ, হয় নাকি? তো আমরা অধিক গ্রহণযোগ্য কোনটা, এটা কিন্তু আমরা দেখার চেষ্টা করব, ট্রাই টু ফাইন্ড আউট। তিনটা আছে অধিক কাছাকাছি, অবশ্যই ভুল হবে। ভুল না শুধু, অবশ্যই ভুল হবে। কাছাকাছি, একেবারে একেবারে কাছাকাছি। আপনাকে অথেন্টিক তথ্যকে খুঁজে বের করতে হবে। ট্রাই টু ফাইন্ড আউট দা এক্সাক্ট কে ওয়ার্ড হুইচ স্টেটেড দিস ওয়ার্ড। এত কঠিন দিলে ঝামেলা আছে। সব যদি এরকম কঠিন দেয় তখন তো 11 আর হবে না, তখন তো ফেল হবে, তখন তো বিপদ হবে, তাই না? কারণ আমি নিজেই তো এটা নিয়ে অ্যানালাইসিস না করলে আমি স্টপ রাইটিং লিখতাম, অসুবিধা কোথায়? স্টপ রাইটিংটাও তো অর্ডার, টিচার তার স্টুডেন্টকে বলছে, এটা তো একটা অর্ডার, তাই না? তারপরে স্টাডি রেগুলারলি, এটা উপদেশ, আমি না হয় নিয়েই নিলাম যে উপদেশ, বাবা তোমরা পড়ো, বাড়ি যেয়ে সময়টা নষ্ট করো না। কিন্তু স্টপ রাইটিং তো এখনই আমার সামনে লেখা কাজ চলছে, তাহলে এই দুইটা কিন্তু বেশি কাছাকাছি। একটা হলো স্টপ রাইটিং, আর একটা হলো মার্কস ওয়ান, ঠিক কিনা? স্টাডি রেগুলারটাকে আমি বাদ দিলাম, স্টাডি রেগুলারলি এটাকে বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিলাম? যে বাড়ি যেয়ে পড়লো না পড়লো বা এখন পড়লো আরেক জায়গায় মন থাকলো, এটা থাকতে পারে। স্টপ রাইটিং এবং মাস ওয়ান, তবে সেনাবাহিনীর ক্ষেত্রে তাদের নির্দেশনাকে অধিকতর গুরুত্ব দিয়ে, অধিকতর গুরুত্ব দিয়ে তারা ফলো করে বা করতে হয়, না করলে কি হয়? তাৎক্ষণিক সাজা, তাৎক্ষণিক সাজা। সো দ্যাট মার্স ওয়ানকে আমরা এখানে উত্তর হিসাবে সিলেক্ট করব। ক্লিয়ার হয়েছে কিনা? কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন? না স্যার। প্রশ্ন নাই না? এটা কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি, এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, যাক, আমরা গ্রুপ বি তে যাব। আমি কিন্তু আবারও বলছি, মডেল ওয়ান এর গ্রুপ বি আর মডেল টু এর কি করেছি, এমসিকিউ। মনে থাকবে তো? আগামী ক্লাসে যদি আল্লাহ সুযোগ দেয়, তাহলে আমরা মডেল টু এর গ্রুপ বি এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি। এই যে প্রশ্নটার উপরে এখন এক্ষুনি কথা বলবো, হোয়াট আর দ্য স্টেপস ইউ হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস ইউর সেলফ প্রফেশনালি। এরকম একটা প্রশ্ন গতদিন আমরা গ্রুপ বি তে বোধহয় দেখেছিলাম না? মডেল ওয়ানে গ্রুপ বি মনে পড়ে? আজকে ডিভাইসটা বাসায় যেয়ে খুলে একটু এগুলো মনে থাকবে তো? হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এখানে হচ্ছে সেলফ ইন্ট্রোডিউস বা ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, এই জিনিসটা আমি বলছিলাম যে স্টেপ যদি আসে, কি আসে? স্টেপ। তাহলে এখানে লিখে দিয়েছি, কি লিখেছি আমি এক নজরে পড়বো এবং যেখানে বোঝার সমস্যা আছে সেটাকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। আসলে কিন্তু এটা টোটালটা একটা অ্যানালাইসিস করার প্রয়োজন ছিল। তো এরকম ক্লাস তো আর হয় না। যদি 1 বছর ধরে একটানা প্রতিদিন ক্লাস হতো, তাহলে এগুলো তো ব্যাপক ইলাবোরেটলি ডিসকাস করা হতো এখানে, তাই না? তো সেই সুযোগটা এখানে নাই।
তো দুইটা আঙ্গিক এটা আসবে। স্টেপ আসলে এভাবে আমরা এই স্টেপ গুলো লিখবো যেটা আমরা এখানে লিখে দিয়েছি। আর যদি সেলফ ইন্ট্রোডিউস আসে বা ইন্ট্রোডিউস ইয়োর সেলফ আসে, তাহলে এজ ইউর প্রফেশন, মানে আপনার প্রফেশনের উপরে ভিত্তি করে সেখানে লেখা থাকতে পারে স্টুডেন্ট। যদি স্টুডেন্ট থাকে তাহলে আপনি স্টুডেন্ট হিসাবে লিখবেন, বিজনেসম্যান থাকলে বিজনেসম্যান হিসাবে লিখবেন, আপনি টিচার হলে টিচার হিসাবে লিখবেন। তাহলে এগুলো অ্যানালাইসিস করার দরকার নাই, ওখানে শনাক্ত করে দেবে যে আপনি কি হিসাবে আপনাকে উপস্থাপন করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যদি শনাক্ত না করে তাহলে আপনি অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনি আপনার প্রফেশনটাকে ওখানে ইনক্লুড করে আপনি আপনার এটা লিখে দিতে পারেন। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার কি? হ্যাঁ। তাহলে আপনি একজন গৃহিণী হিসাবে আপনিও লিখতে পারেন যে আমি এখন চাকরি বাকরি পাইনি, এখন গৃহিণী। সে আপনি যা পছন্দ করেন অ্যাজ ইউ লাইক বেস্ট। যদি সেলফ ইন্ট্রোডিউস বা ইন্ট্রোডিউস ইউর সেলফ আসে, আর যদি স্টেপ আসে তাহলে কিন্তু এগুলা ক্লিয়ার। তো আমরা এখানে লিখেছি, দেখি একটু দেখার চেষ্টা করি। দ্য স্টেপস ইউ, এখানে ইউ আর আমরা লিখবো না, লিখবো কি আই হ্যাভ টু ফলো, আই দিয়ে লিখবো না। তখন আর ইউ না লিখেও তো আপনারা জানেন যে ইউ না লিখে ওখানে আই লিখতে হয়। আই হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস মাইসেলফ প্রফেশনালি। আর এই যে স্টেপগুলো, স্টেপের কয়েকটা স্টেপ আমি এখানে লিখে দিয়েছি, স্টেপগুলো শুধুমাত্র লিখবেন, এর কিন্তু অ্যানালাইসিস করতে গেলে সময় পাওয়া যাবে না, মনে থাকবে। নাম্বার ওয়ান কি করতে হবে? ব্রিফলি এক্সপ্লেইন হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউর জব রেসপন্সিবিলিটিস ইন্টাইলস। আপনার খুব সংক্ষিপ্ত ভাবে আপনাকে উপস্থাপন করতে হবে যে আপনি কে, তাই না? আই অ্যাম অমুক, নাম এই, পিপুল কল মি এই। বলে না অনেকে যে আমি এই, কিন্তু আমার মা আমাকে আদর করে খুকি বলে ডাকে, বলে নাকি? মাদার কল মি, মাই মাদার কল মি খুকি, মা আমাকে খুকি বলে ডাকে, বলা বলি শেষ। কারণ ওই এলাকায় এমন কিছু এলাকা আছে ভালো নাম আর খারাপ নাম থাকে, খারাপ নাম তো না, শর্ট নাম আছে না, অনেকেরই আছে। কিন্তু আমি এইটার আবার ঘোরতর বিপক্ষে, এই যন্ত্রণায় বহু জায়গায় পড়েছে মানুষ। ওই ছোট নাম আর জানে না, বাইরে যেয়ে সে ছোট নাম বলে না। যদি কারোর ছোট নাম থাকে তাহলে অবশ্যই তাকে ছোট নামটা প্রিফার দিতে হবে বাইরে, কারণ ওই ছোট নামে ওই এলাকার মানুষ চেনে, যখনই অন্য নাম ব্যবহার করা হয় আর কেউ জানে না। এই যন্ত্রণা যে এত বেশি হয় তার বলার নাই, এজন্য সব থেকে ভালো নাম একটা রাখা। আর যদি দুটো রাখতেই হয় তাহলে যাকে যার রাখা হয়েছে নামটা সেজন্য যে প্রচার করে যে জনগণ কিন্তু আমাকে এই নামে চেনে, কি আমি ভুল বললাম নাকি? এ যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। তার এসে চাস্তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছে অমুক কি বাড়ি আছে, চাস্তো ভাই জানে না তার নাম, তাহলে আর বাড়ি আর কি প্রশ্ন? তো যাই হোক, আমরা এখানে বলছি কিন্তু ব্রিফলি সংক্ষিপ্ত ভাবে এক্সপ্লেইন ব্যাখ্যা করতে হবে হু ইউ আর। এই ব্রিফলি কথাটা কেন বললো? সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ভাবে আপনি ব্যবহার করবেন যে হু ইউ আর, আপনি কে। তাহলে আমি নজরুল, মানুষ আমাকে মিলন বলে ডাকে। আমার একটা বন্ধু এই যে ঝামেলায় পড়ছিলাম, ও মিলন নামে সবাই চেনে, নজরুল নামে তো ওই পাশে ওই জায়গায় কেউ চেনে না, সব মিলন নামে পরিচয়। তাহলে ওই ব্রিফলি এক্সপ্লেইন বলছে আই এম নজরুল, পিপল কল মি বা পিপল কে নো মি মিলন, আমি কিন্তু নজরুল, কিন্তু আমার এলাকার মানুষ আমাকে মিলন বলে জানে। এই হচ্ছে ব্রিফলি এক্সপ্লেইন। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখতে হবে। এন্ড হোয়াট ইয়োর জব রেসপন্সিবিলিটিস এন্টাইল, আর আপনি কি করেন। অর্থাৎ একটা মানুষের জন্য তিনটা পরিচয় সব থেকে বড়। একটা হচ্ছে তার নাম, নাম্বার টু হচ্ছে তার নিকনেম, ছদ্মনাম, মানে ওই যে নাম ওই ছোট নাম, তাই তো। আর নাম্বার থ্রি হচ্ছে কোন পেশার সাথে জড়িত। নজরুল একই মহল্লায় মেবি টু অর থ্রি থাকতে পারে না, পারে না? পারে তো। তাহলে এখন নজরুল বলে আমি যদি সারাদিন চিল্লাই বেড়াই তাহলে তো খাটবে না। নজরুল কে, যে ওই বাজারে ব্যবসা করে, তাহলে কিন্তু একটু চেনার সুযোগ হলো যে বাজারে ব্যবসা করে ওই নজরুল। তার এই জন্য এখানে বলছে যে টু ফলো টু ইনক্লুডিং সরি হোয়াট ইউর জব রেসপন্সিবিলিটিস ইন্টাইল, আপনার জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ আপনি কি করেন এই জিনিসটা সংক্ষিপ্ত অথচ বিস্তারিত ভাবে আপনাকে আলোচনা করতে হবে। সংক্ষিপ্ত অথচ বিস্তারিত বোঝা গেছে কি? দুইজন নজরুল কি করে, ওই এলাকায় বাস করে, দুইজনই বাজারে ব্যবসা করে। একজন ব্যবসা করে তরকারির ব্যবসা, আর একজন মুদির দোকান। তাহলে বলতে হবে আমি আই এম এ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী। বাট কি ব্যবসা? আমার ব্যবসা হচ্ছে ভেজিটেবল মার্কেটিং ব্যবসা। আর উনি বলবে আমার গ্রোসারি শপ।
তাহলে কিন্তু এটাকে বলা হয় জব রেসপন্সিবিলিটিস ইন টাইমস। আমি কি ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটা কিন্তু ইংলিশে ব্রিফ করার দরকার ছিল। অধিক জ্ঞান আসার জন্য এর উপরে যদি ইংরেজিতে আরো কিছু তথ্য উপস্থাপন করা হয় তাহলে কিছু জ্ঞান বাড়ে। যাক, আমি আর এত বিশ্লেষণ করব না। তাহলে আমরা ব্রিফলি এক্সপ্লেইন হু ইউ আর এর মধ্যে কয়টা জিনিস থাকবে? কয়টা? দুইটা, একটা নাম আর একটা ছদ্মনাম। এটা মনে রাখতে হবে কিন্তু অবশ্যই। ছদ্মনাম যদি কারোর থাকে, ছদ্মনাম না বলে, তাহলে সব থেকে বড় অপরাধী হচ্ছে ওই ব্যক্তি। কারণ ওই নামে সবাই চেনে, এ নাম কেউ জানে না। ঠিক না? এ নাম কেউ জানে না, এটা করতে হবে। আর জব রেসপন্সিবিলিটিসটা এন্টাইল করতে হবে কেমন, যে আপনি কোন জবের সাথে জড়িত। আপনি শুধু বিজনেসম্যান দিয়ে দিলেন, বিজনেসম্যান তো দুজন হতে পারে, ব্যবসায়ী তো দুইজন হতে পারে, তাই না? তাহলে কোন ব্যবসার সাথে আপনি জড়িত, তখন আপনাকে এটা বলতে হবে। বি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ আর আস্কিং। আর একটা জিনিস আপনাকে অবশ্যই, বি ক্লিয়ার মানে কি, স্পষ্ট হতে হবে। কি অ্যাবাউট হোয়াট ইউ আর আস্কিং, আপনি কি বলতে চাচ্ছেন। আপনি কি জিজ্ঞাসা করছেন না, কিন্তু কি কি বলতে চাচ্ছেন। আস্ক শব্দের অর্থ বলা, এখানে জিজ্ঞাসা নয়। আপনি তো জিজ্ঞাসা করবেন না কাউকে, আপনি তো বলবেন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, আপনার অভিব্যক্তি এক্সপ্রেশনটা কি, এই এক্সপ্রেশনটাকে আপনার বি ক্লিয়ার, স্পষ্টভাবে আপনাকে উপস্থাপন করতে হবে, তাই না? আপনি একটা ওয়াজ মাহফিলে গেলেন, ওয়াজ মাহফিলে যে ওই নৃত্যশালার এক বক্তব্য দিয়ে দিলেন, এই বক্তব্য কি সঙ্গতিপূর্ণ হবে নাকি? ওয়াজ কোনোদিন করিনি, শুনেছি তো, তাহলে ওইভাবে ওখানে আমাকে ঠিকঠাক করে দিয়ে বাড়ি ফিরতে হবে নাকি? তা না হলে নৃত্যশালার ওয়াজ যদি ওখানে করা হয়, তাহলে তো বড় বেমানান হয়ে যাবে। বি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ আর আস্কিং, আপনি কি বলতে চাচ্ছেন, এটা স্পষ্ট করে আপনাকে উপস্থাপন করতে হবে। ক্লিয়ার? নাম্বার 3 হচ্ছে টেক ইনটু অ্যাকাউন্ট ইওর কো-ওয়ার্কার্স কারেন্ট ওয়ার্কলোড। আপনাকে সব থেকে বিবেচনা করতে হবে, এই দুইজন ছাত্রী বা 5 জন বা 10 জন আমার সামনে বসে আছেন, অনলাইনে আছে 2-4 জন, তো আমাকে সবকে বিবেচনা করতে হবে যে তাদের ওয়ার্কলোডটা এখন কেমন আছে। ওয়ার্কলোড থাকে না প্রত্যেকের? না থাকে না? থাকে নাকি? এই বাসায় যে রান্না করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই বাচ্চা কাচ্চার ভাত দিতে হবে, কত ঝুট ঝামেলা আছে। এই ওয়ার্কলোড আমি বিবেচনা করলাম না, আমার বক্তব্য খুব সুন্দরভাবে দিতেই থাকলাম, ওদিকে অডিয়েন্স কিন্তু বিরক্ত। তাহলে এটা বিবেচনা করতে হবে আপনি যখন আপনাকে উপস্থাপন করবেন। ক্লিয়ার? যে জনগণ খাচ্ছে না খাওয়া বন্ধ করেছে, খাওয়া বন্ধ করার আগে আপনার বন্ধ করে বাড়ি হেঁটে দিবেন। মনে থাকবে তো? তাহলে এটা হচ্ছে বি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ আর আস্কিং। এটা নাম্বার 4, এখানে আছে ইনফর্ম দেম অফ ইউর রিকোয়েস্ট ইন অ্যাডভান্স। আপনি কোন বিষয়ে তাদেরকে জানাতে চাচ্ছেন, কোন বিষয়ে তাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছেন, এটা আপনার কি করতে হবে, জানাতে হবে, আগে জানিয়ে দিতে হবে। কারণ কি, যখন কোনো সেমিনার হয়, সেমিনারে কোনোদিন অংশগ্রহণ করা পড়েছে? মনে হয় না, কারণ ইউনিভার্সিটিতে পড়লে সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ থাকে। তো সেমিনার যখন হয় তখন তার বিষয় কিন্তু নির্ধারণ করে দেওয়া হয় যে এই টপিকসের উপরে সেমিনার করা হবে। আর সেমিনারে যারা বক্তব্য দেবে এরাও কিন্তু এদের একটা কি বলা যায় যে আর্টিকেল কিন্তু প্রিভিয়াসলি এটা ইনফর্ম করে যে আমি এই আর্টিকেলের উপরে আমার বক্তব্যটা উপস্থাপন করব। আমার কথা ক্লিয়ার? তো এখানে বলা হচ্ছে ইনফর্ম দেম অফ ইউর রিকোয়েস্ট ইন অ্যাডভান্স। আগেই আপনাকে জানিয়ে দিতে হবে যে আপনার বক্তব্যটা কোন আলোকে আপনি দিবেন। এই রিকোয়েস্ট মানে অনুরোধ, সব জায়গায় কিন্তু অর্থ কি হবে না, সরাসরি অর্থ গ্রহণ করবে না। বোঝা গেছে? আচ্ছা, এরপর সাইন ইন কোথায় কি, এরপরে চুজ এ কনভিনিয়েন্ট টাইম টু শিডিউল এ মিটিং অর সেন্ড এ মেসেজ। আপনি হুটপাট করে মেসেজ দিচ্ছেন, নামাজের মধ্যে আছে, ফোন দিলেন লাগিয়ে, মাগরিবের নামাজ আছে না পেলে আর কিছু, মাগরিবের নামাজে বাংলাদেশে ফোন দেয়, এ কোন যুগের মানুষ, অন্য নামাজে না হয়ে দেয়, মাগরিবের নামাজের সময় ফোন দেয়, এ মুসলমান না অন্য জগৎ থেকে আসলো। বোঝা গেছে? সেটা বলতে চাচ্ছে চুজ এ কনভিনিয়েন্ট টাইম টু শিডিউল এ মিটিং অর সেন্ড মেসেজ। আপনি মেসেজ দিবেন অথবা আপনার মিটিংকে আপনি কল করবেন, মিটিং এর শিডিউল অর্থাৎ দিন তারিখ এবং ক্ষণ আপনি ঠিক করবেন, কিন্তু এটা সুবিধাজনক সময়কে আপনার চুজ করতে হবে। বোঝা গেছে? আপনার এখন চলছে ইরি ধানের মরশুম, ওই ধান লাগানো মরশুম বা ধান কাটার, তখন এক আয়োজন করে দিলেন ঠিক দুপুরবেলা বা বিকালবেলা, যাবে নাকি আপনার লোকজন? হ্যাঁ, জানা যায় তাই লোক পাওয়া যায় না, ইরি ধান কাটার সময় যায় নাকি? জানা যায় তাই লোক পাওয়া যায় না। আর আপনার মিটিং কল করে দিয়ে বসে থাকলেন, তাহলে হবে না। আপনি আপনাকে ইন্ট্রোডিউস করবেন, কিন্তু আপনার এই বিষয়টা বিবেচনা করতে হবে যে আপনার টাইমটা কোন সময় দিলে
এই জনগণ কি করে? এখানকার জনগণ, এখানকার জনগণ এই পেশার সাথে জড়িত। তাহলে এই পেশার লোকদেরকে কোন সময় সিলেক্ট করলে সে আমার মিটিংটাকে শুনবে, তারা আমার মিটিংটাকে শুনবে, এই বিষয়টা বিবেচনা করতে হবে। এই হচ্ছে কি স্টেপস, কিন্তু এগুলো বোঝা গেছে কি গুরুত্বপূর্ণ না বিষয়গুলো? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এরপর নাম্বার হচ্ছে কি এক্সপ্লেইন হোয়াই ইউ আর আস্কিং দেম ফর এ ফেভার। এক্সপ্লেইন, আপনাকে ব্যাখ্যা করতে হবে। কি ব্যাখ্যা করতে হবে? হোয়াই ইউ আর আস্কিং দেম ফর এ ফেভার, যে আপনি আপনার জন্য তাদের কাছ থেকে কি চাচ্ছেন। বোঝা যায়নি না গেছে? আপনি তো ফাউ ফাউ মিটিং করবেন না, করবেন নাকি? বাপের তো এত টাকা হয়নি যে রোজ রোজ লোকজন ডেকে এনে খাতি দেবেন। তাহলে খাতি দেবেন 5 টাকা, নিশ্চয়ই স্বার্থ নেবেন 10 টাকার ওদের কাছ থেকে। তাহলে এই জিনিসটা আপনাকে কি করতে হবে? আপনার অনুকূলে আপনি কোন জিনিসটা চাচ্ছেন, এই মিটিং এ 10,000 টাকা খরচ করলেন, 12,000 কোন কায়দায় উঠাতে হবে, এই বিশ্লেষণটা তাদের মগজ ধুলাই দিতে হবে ভালো করে, নাকি? মগজ ধুলাই না করলে কিন্তু ওরা শুনবে না। এরপর হচ্ছে অ্যাকসেপ্ট রিজেকশন উইথ গ্রেস। যদি তারা এটাকে রিজেক্ট করে, রিজেক্ট সবাই কি গ্রহণ করে নাকি? 10 জনকে দাওয়াত দিলেন, আল্লাহ নবী নূহ দাওয়াত দিছিল নাকি ব্যাপক, নাকি 950 বছর, কেউ বলে 1150 বছর, আমি জানি না অত বিষয়গুলো। তো কয়জন, মাত্র 80 জন মানুষ নাকি তার দাওয়াতে সাড়া দিয়েছিল। তো সব তো সাড়া দেয়নি না, 80 জন সাড়া দিল। তাহলে এই বিষয়টা আপনার মনে রাখতে হবে, যে আপনি যে দাওয়াতটা তাদেরকে দিলেন, যে নসিহতটা তাদের করলেন, যে বক্তব্যটা তাদেরকে থ্রো করলেন, এই বক্তব্যের মধ্যে একটা অংশ তারা রিজেক্ট করতে পারে না, পারে না? এ ক্ষমতা আপনার না তাদের, অডিয়েন্সের। তাহলে এই বিষয়টা আপনার মস্তিষ্কে থাকতে হবে। রিজেক্ট করলে বলে হয় আর সব কপট হবো না, বাদ, তাহলে তো আপনি ফেল, ব্যর্থ। এই জন্য আপনি বক্তা হিসাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে একটা পার্ট কিন্তু এটাকে রিজেক্ট করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা আপনার মাথায় রেখে আপনার সেলফ ইন্ট্রোডিউসটা করতে হবে। এরপরে থ্যাংক দেম ফর দেয়ার টাইম। তারা যে টাইম এখানে দিল, কিছু কিছু লোক আছে ধন্যবাদ না দিয়ে হাঁটলো, এটা করা যাবে না। তাদেরকে ভালো মতো করে মগজ ধুলাই দিতে হবে, এবং মনে করতে হবে আপনারা আসার কারণে আমি একেবারে চাঁদে পৌঁছে গেছি নাকি। ওদেরকে এমন দিয়া দিতে হবে যাতে করে পরবর্তীতে ডাকলে আবার যেন তারা আমার কাছে আসে, আমার মিটিং এ আসে। তো এ পর্যন্ত আরেকটা প্রশ্ন এখানে আছে, এই 5 নাম্বার প্রশ্ন। বুঝি না, দেখলাম। হ্যাঁ, ওয়ার্ডটা হচ্ছে ওই যে সেলফ ইন্ট্রোডিউস যদি আপনাকে করতে বলে কি হিসাবে, তাই একটা প্যাসেজ মতো আমি খাড়া করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। তাহলে আমরা নাম্বার 4, কিন্তু নাম্বার 1 মডেলের বি পোর্শনের নাম্বার 4 কোশ্চেনটা আমরা এখানে বিশ্লেষণ করলাম। এখানে নাম্বার 5 কোশ্চেনটাও আমি দিয়ে দিয়েছি, এই দেখুন আছে না? কি আপনারা কি দেখতে পাচ্ছেন? নাম্বার 5 কিন্তু আমরা দিয়ে দিয়েছি, বোঝা গেছে? তাহলে এই 5টা আগামী দিনে একটু কথা বলবো এর উপরে, বলেই আমরা মডেল 2 এর বি গ্রুপ, এইটা সব থেকে একটু জটিল মতো কিছু প্রশ্ন রয়েছে, ওটাই আমরা ঢুকবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। ঠিক আছে? কোনো কথা আছে আপনাদের? বুঝতে পেরেছেন? ক্লাসটা কি বোঝা গেছে যে কি পড়ালাম না পড়ালাম না তা তো? হ্যাঁ, আমার সময়টা অত্যন্ত কম, এই সময়ে একটু ভালো করে যে কথা বলবো সে সুযোগ আছে। কথা বলেছি, ওরা সব ব্যস্ত মানুষ, ব্যস্ত দেবো কিভাবে আগে, কিন্তু ওরা ব্যস্ত সবাই, আমি তখন ব্যস্ত। এইটা না